আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্গানিকের 4 নাম্বার পর্বে। আমরা গত ক্লাস পর্যন্ত অর্গানিকের 3টা ক্লাস করে ফেলছি। 3টা ক্লাসের মাধ্যমে অর্গানিক আমাদের মোটামুটি গ্রিপে চলে আসছে। আজকে থেকে আমরা অর্গানিকের ডিপ ডাইভ করা শুরু করব। এক একটা ডিপ জিনিসপত্রগুলা ধরে ধরে বোঝা শুরু করব, পড়া শুরু করব। সো প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ ভেঙে ভেঙে তোমাকে পড়াবো। আজকের ক্লাসটা মহা গুরুত্বপূর্ণ একটি অংশের উপর ক্লাস। এমসিকিউ এর জন্য মানে রাজা, এমসিকিউ এর খনি হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসটা তুমি যদি করো, এই অংশ থেকেই তুমি অর্গানিকের উপর 3টা থেকে 4টা এমসিকিউ পাবা, জাস্ট আজকের টপিকগুলোর উপর থেকে। মানে এত পরিমাণ এমসিকিউ এই জায়গা থেকে আসে, এটা আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না। সো তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবা এই ক্লাসটা, এবং চেষ্টা করবা আজকের ক্লাসটার একদম মারাত্মক সুন্দর একটা গোছানো নোট করার, যাতে এই অংশ থেকে কোনো এমসিকিউ ভুল না হয়। যারা যারা আমাকে সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম সালাম। বাদল, মাইমুনা, অ্যানি জয়েন করে ফেলছো, সবাইকে ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে আমাকে কমেন্টে জানাও। আমি যেটা বলতেছিলাম, আজকের ক্লাসটা হচ্ছে এমসিকিউ এর খনি। মানে এই ক্লাসটা থেকে এমসিকিউ মাস্ট থাকবে, সিকিউ মাঝে মাঝে দেখা যায়, এমসিকিউ মাস্ট থাকবে। কি কি টপিক থাকবে আজকের ক্লাসে? আমরা আজকের ক্লাসে তোমার জ্যামিতিক সমানতা পড়বো, মানে সিস্ট্রান্স সমানতা, আলোক সক্রিয় সমানতা পড়বো। আলোক সক্রিয় সমানতার ছোট ছোট টপিকগুলা কভার করার চেষ্টা করব। এর পাশাপাশি আজকের ক্লাসে আমরা হচ্ছে তোমার বন্ধন বিভাজন এবং বিকারক পড়বো, ঠিক আছে? সো বন্ধন বিভাজন বিকারক এই অংশগুলো থেকে মারাত্মক এমসিকিউ আসে, জ্যামিতিক সমানতা থেকেও আসে, আলোক সক্রিয় থেকেও আসে। সো বেসিক পড়বো এবং আস্তে আস্তে এই জিনিসপত্রগুলো তোমাদেরকে এ টু জেড ডেভেলপ করে শেখানোর চেষ্টা করব। সো চলো আমরা দেরি না করে শুরু করি। তোমরা সবাই ইতিমধ্যে জয়েন করে ফেলছো, যারা যারা পরে জয়েন করবা পরে দেখে ফেলবা আমার সাথে সাথে, ওকে? সো ক্লাসে আমি তোমাদেরকে অতিরিক্ত ক্লাসের বাইরের টপিকে কথা না বইলে একদম এ টু জেড টু দ্য পয়েন্টে পড়াবো। তোমরা যারা যারা পরে দেখছো পড়া শুরু করে দাও আমার সাথে সাথে। খাতা কলম নিবা, ক্লাস করবা, ক্লাসের নোট করবা, নোটগুলা হচ্ছে যে সাবমিট করবা। আর টোটাল নোটটা একবার শেষ হয়ে গেলে, টোটাল 12টা বা 13টা ক্লাস যেটাই নিই, এটা একবার শেষ হয়ে গেলে এই নোটটা আমাকে কি করবা, এই নোটটা আমাকে হচ্ছে যে পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিবা। আমি এটা তোমাদেরকে আমাদের যে টিমটা আছে, মানে আমাদের যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের ভিতরে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ওকে? চলো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তোমাদের একটু কমেন্ট দেখি, ওকে? যারা যারা আমাকে কেমন আছেন জিজ্ঞেস করছেন। তাহসান বলছে ভাইয়া আপনি জোস পড়ান। থ্যাংক ইউ সো মাচ তাহসান, তুমি পড়া বুঝতে পারলে আমার ভালো লাগবে। তোমার হচ্ছে যে টপিক ক্লিয়ার করে নিতে হবে, পড়া বুঝে নিতে হবে, এটাই হচ্ছে প্রথম চাওয়া। দেখো, আমরা গত ক্লাসে শুরুতেই দেখেছিলাম হচ্ছে জ্যামিতিক সমানতা। কি দেখেছিলাম? জ্যামিতিক সমানতা। তো জ্যামিতিক সমানতার ক্ষেত্রে আমি গত ক্লাসে প্রথমেই তোমাকে শর্ত শিখিয়েছিলাম, মনে আছে? গত ক্লাসে জ্যামিতিক সমানতার শর্ত দেখিয়েছিলাম। তো জ্যামিতিক সমানতার শর্ত কি ছিল? জ্যামিতিক সমানতার শর্ত ছিল নাম্বার ওয়ান, প্রতিস্থাপিত অ্যালকিন যারা আছে তারা জ্যামিতিক সমানতা দিবে। নাম্বার ওয়ান কি? প্রতিস্থাপিত, প্রতি দন্ত শয় থয় আকার, স্থাপিত অ্যালকিন, অ্যালকিন যারা আছে তারা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা দিবে। প্রতিস্থাপিত অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিনের ভিতরে কারা বা অ্যালকিন কারা? অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে গেলে এরও এখনো হাতে 2টা করে হাত খালি আছে না? এই হাতগুলা যেগুলা খালি আছে এগুলাতে হাইড্রোজেন ছাড়া যদি আমরা অন্য কোনো কিছু নেই, যেমন ধরো এখানে আমার একটা এ যৌগ আছে, এখানে একটা বি যৌগ আছে, এখানে একটা এ যৌগ আছে, এখানে একটা বি যৌগ আছে, এই যৌগটাকে বলা হবে আমার প্রতিস্থাপিত অ্যালকিন। তাহলে প্রতিস্থাপিত মানে কি? মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা আছে, এই দ্বিবন্ধনের বাকি যে 2টা হাত, সেই 2টা হাতে আমার অন্য কিছু বসতে হবে হাইড্রোজেন ছাড়া। হাইড্রোজেনও বসতে পারবে, বাট হাইড্রোজেনকে প্রতিস্থাপন হইতে হবে। হাইড্রোজেনকে প্রতিস্থাপন হয়ে কিছু একটা থাকতে হবে, যেই কিছু একটা যখন থাকবে তখনই সেটাকে আমরা বলতে পারবো প্রতিস্থাপিত অ্যালকিন। তাহলে প্রতিস্থাপিত অ্যালকিন যারা আছে তারা আমাদের কি করতে পারে? তারা আমাদের এই জায়গাতে কি করতে পারে? আমাদের হচ্ছে যে জ্যামিতিক সমানতা দিতে পারে। এবার খেয়াল করো, আরেকটা পয়েন্ট হচ্ছে যে চাক্রিক যৌগসমূহ, চাক্রিক যৌগ বা চাক্রিক অ্যালকেন যারা আছে, হ্যাঁ, চাক্রিক অ্যালকেন যারা আছে এরা আমাদের কি করতে পারে? জ্যামিতিক সমানতা দিতে পারে। চাক্রিক অ্যালকেন বলতে কি বুঝাচ্ছি খেয়াল করো, আমাদের
কার্বন কার্বন কার্বন, তিনটা কার্বন, এরা মাঝখান থেকে যদি নিজেদের ভিতর বন্ড তৈরি করে তাহলে খেয়াল করো এটা একটা চাকরিক অ্যালকেন। এটা কি? চাকরিক অ্যালকেন। খেয়াল করো এই কার্বনের দুই হাত, বাকি দুই হাতে দুইটা হাইড্রোজেন বসছে। এই কার্বনের দুই হাত, বাকি দুই হাতে দুইটা হাইড্রোজেন বসছে। এই কার্বনের দুই হাত, বাকি দুই হাতে দুইটা হাইড্রোজেন বসছে। সো এই যে যৌগটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে চাকরিক অ্যালকেন। কি বলতেছি? এইটাকে বলতেছি আমরা চাকরিক অ্যালকেন। তো এই জায়গাতে এই চাকরিক অ্যালকেনের ক্ষেত্রে এটাও যদি প্রতিস্থাপিত হয়, এই দুইটা হাইড্রোজেন না বসে, খেয়াল করো এই জায়গাতে দুইটা হাইড্রোজেন না বসে, হাইড্রোজেন বসলে তো আমার হচ্ছে যে প্রতিস্থাপিত হইল না, এই দুইটা হাইড্রোজেন না বসে যদি এখানেও প্রতিস্থাপন ঘটে, ধরো একটা হাইড্রোজেন বসলো, একটা CH3 বসলো, একটা হাইড্রোজেন বসলো, একটা CH3 বসলো, তাহলে এরাও আমার কি করে? জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে জ্যামিতিক সমানতা দেখানোর শর্ত কি? দুইটা শর্ত। নাম্বার 1 শর্ত মুখস্থ করবা, প্রতিস্থাপিত অ্যালকিন। নাম্বার 2 চাকরিক অ্যালকেন। এই দুইটা ওয়ার্ড তোমাদের বইতে লেখা আছে, এটা মুখস্থ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা কেন জ্যামিতিক সমানতা দেখায়? এই দুইটা জ্যামিতিক সমানতা দেখানোর কারণ হচ্ছে, কজ বা কারণ হচ্ছে, আমরা যদি কারণ ব্যাখ্যা করি সেটা হচ্ছে এইটার কারণে বা এই দুইটা যৌগের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত ঘূর্ণন প্রতিহত করে। প্রতিহত করে, মুক্ত ঘূর্ণন প্রতিহত করে বা মুক্ত ঘূর্ণন হয় না। মুক্ত ঘূর্ণন হয় না। সো মুক্ত ঘূর্ণন প্রতিহত করে বা মুক্ত ঘূর্ণন হয় না, এই কথাটা মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মুক্ত ঘূর্ণন কি জিনিস? এটা আমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া মুক্ত ঘূর্ণন কি জিনিস? তো তোমাদের এখন আমি মুক্ত ঘূর্ণন জিনিসটা বোঝাবো। চিন্তা করো, চিন্তা করো আমার এই হাতে একটা কার্বন আছে আর এই হাতে একটা কার্বন। দুইটা কার্বনের মাঝখানে যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, এইভাবে এভাবে যদি ডাবল বন্ড থাকে, আমি কি ইচ্ছা মতো ঘুরতে পারবো? বলো তো, ইচ্ছা মতো ঘুরতে পারবো? ইচ্ছা মতো আর ঘুরতে পারবো না। দেখো আমি এরম করে চাইলেও ঘুরতে পারতেছি না, এরম করে চাইলেও ঘুরতে পারতেছি না। এটাকে আটকে বা ফিক্স হয়ে আছে না? দেখো আটকে বা ফিক্স হয়ে আছে। এবার চিন্তা করো এই উপরে যদি চিকনটা থাকে আর নিচে যদি মোটাটা থাকে, তাহলে এক ধরনের যৌগ। এখন যদি আমি উল্টায় দিই, উল্টায় এইভাবে নিই, দেখো এখনো ফিক্স হয়ে আছে, তাহলে এটা নিচে চলে আসছে না? নিচে চলে আসলে দেখো যৌগটা অন্যরকম হয়ে যাবে, নিচে চলে আসলে অন্যরকম হয়ে যাবে। ফলে যেটা হয়, যদি কার্বন কার্বন ডাবল বন্ড হয় তখন এই মুক্ত ঘূর্ণন প্রতিহত হয় বা মুক্ত ঘূর্ণন রহিত হয় বা মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। তখন যেটা হয়, কেউ যদি উল্টায় পাল্টায় যায় তখন নতুন যৌগ গঠন হয়। কেউ যদি উল্টায় পাল্টায় যায়, হাত পরিবর্তন করে, তাহলে নতুন যৌগ গঠন হয়ে যায়। এখানেও সেম, খেয়াল করো যখন আমাদের চাকরিক যৌগ হয়ে যাচ্ছে, চাকরিক যৌগ, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, তিনটা বন্ডের যখন আমাদের চাকরিক যৌগ হয়ে যাচ্ছে, এই চাকরিক যৌগ হয়ে গেলে আমাদের প্রবলেম যেটা হয় যে এই জায়গাতেও নতুন কোনো বন্ধন বা নতুন কোনো যৌগ গঠন সম্ভব হয় না। এমন ভাবে এটা আটকে আছে, আটকে আছে, এটা ফিক্স হয়ে আছে। যদি কেউ ঘুরে যায়, যদি কেউ অবস্থানের পরিবর্তন করে, তাহলে নতুন যৌগ গঠন হবে। যদি কেউ অবস্থানের পরিবর্তন করে, মানে ধরো যে এই হাইড্রোজেন এবং মিথেন, এটা যে কেউ যদি অবস্থানে পরিবর্তন করে নতুন যৌগ গঠন হয়ে যাবে। এই জন্য প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকরিক অ্যালকিন এরা কি হয়? জ্যামিতিক সমানতা দেখায়। তো জ্যামিতিক সমানতা শর্ত কি? যে সমস্ত যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন। ত্রিমাত্রিক দিকবিন্যাস মানে কি? ধরো এই জায়গাতে আমার যে দিকটা বিন্যস্ত অবস্থায় আছে, এটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে নতুন বিন্যাস তৈরি হয়ে যাবে। একটু চেঞ্জ করলে নতুন বিন্যাস তৈরি হবে। এবার চিন্তা করো যদি আমাদের কার্বন কার্বন এক বন্ড থাকে, তাহলে তুমি কিন্তু এই এক বন্ডকে ইচ্ছা মতো এভাবে ঘুরাইতে পারতেছো। ইচ্ছা মতো যদি এইভাবে ঘুরাও, ইচ্ছা মতো ঘুরলে যেদিকেই ঘুরাও যৌগ সেম থাকবে, যেদিকেই ঘুরাও যৌগ সেম থাকবে, যৌগের 3D এর কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানকার জ্যামিতিক সমানতার যে মেইন কথা, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, এই ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা, ত্রিমাত্রিক দিক বিন্যাস, এইটার যেই ভিন্নতা, এই ভিন্নতা আমরা পাচ্ছি কিনা বলো তো? ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা, এইটা আমরা এই দুইটা যৌগ থেকেই পাচ্ছি। সো ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা, এইটার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে আমরা জ্যামিতিক সমানতা বলতে পারি। বুঝতে পারছো? তাহলে জ্যামিতিক সমানতা কাকে বলে? ত্রিমাত্রিক দিকবিন্যাসের যে ভিন্নতা, এইটার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাদেরকে আমরা জ্যামিতিক সমানতা বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতার বেসিক কাহিনী। ওকে, গ্রেট। তাহলে জ্যামিতিক সমানতার এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারলাম। এইবার খেয়াল করো জ্যামিতিক সমানতার একদম টু দা পয়েন্টে আরো কিছু শর্ত পড়া লাগবে। খেয়াল করো টু দা পয়েন্টে আরো কিছু,
এবার আসবো যে এক্সামের জন্য প্রয়োজনীয় শর্ত, এক্সাম এর জন্য প্রয়োজনীয় শর্ত, এটা শিখতে হবে। প্রয়োজনীয় শর্ত, তো প্রয়োজনীয় শর্ত কি? নাম্বার 1 খেয়াল করো, নাম্বার 1 যদি কখনো কার্বন কার্বন দ্বিবন্ধন হয় এবং এক হাতে এ থাকে আরেক হাতে বি থাকে, এক হাতে এ থাকে আরেক হাতে বি থাকে, তাহলে তারা জ্যামিতিক সমানতা দেখাবে। কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে। ওকে, আমি নাম্বারিং না করি। আবার খেয়াল করো, যদি কখনো কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, এই হাতে এ আছে, এই হাতে বি আছে, এই হাতে বি আছে, এই হাতে সি আছে, এরাও জ্যামিতিক সমানতা দেখাবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি আরেকটা দেখি, যদি কখনো কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, এ হাতে এ আছে, এ হাতে বি আছে, এ হাতে সি আছে, এ হাতে ডি আছে, তাও আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে। এই তিনটা হচ্ছে আমাদের এক্সামের জন্য প্রয়োজনীয় শর্ত, যেগুলো আমাদের জ্যামিতিক সমানতা দেখায়। সো এই তিনটাই দেখো প্রতিস্থাপিত অ্যালকেন থেকে পাইছি। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই তিনটার ভিতরে পার্থক্য কি? আপনি তো বুঝাইলেন, বাট পার্থক্য তো কিছু বুঝলাম না। খেয়াল করো, এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি। প্রথম যেটা, 1 নাম্বার যেটা, এটার ভিতরে খেয়াল করে দেখো, বাম সাইডে যা আছে ডান সাইডেও তাই আছে। বাম সাইড এবং ডান সাইড দেখো সেম। খেয়াল করো, বাম সাইড এবং ডান সাইড দেখো সেম। এটা হচ্ছে প্রথম শর্ত। যদি বাম সাইড এবং ডান সাইড সেম হয়, তাহলে তারা জ্যামিতিক সমানতা দেখাবে। হ্যাঁ, তো জ্যামিতিক সমানতা যখন দেখায় তখন এটা সেম হইতে পারে, এটা একটা শর্ত গেল। এবার খেয়াল করো, 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারটাতে এ এবং বি, এই দুইটার সাথে এখানে বি এবং সি আছে। দেখো, এ এর সাথে আর সি এর সাথে কোনো মিল নেই, বি এর সাথে বি এর সাথে মিল আছে। অর্থাৎ এখানে বাম সাইডে যা আছে, এখানে ডান সাইডেতে একটা যৌগের মিল আছে, অন্য যৌগের মিল নাই। খেয়াল করো, এখানে একটা যৌগের মিল আছে, এইটার এটার মিল আছে, বাট এটা এটার মিল নাই। বুঝতে পারছো? তাহলে এখানে হুবহুব মিল আছে, এখানে একটার মিল আছে। 3 নাম্বার যেটা আছে, এইটার দিকে যদি খেয়াল করো, এ এবং বি এর সাথে সি এবং ডি কোনোটার মিল নাই, মানে বামে যা আছে ডানে যা আছে পরিপূর্ণভাবে ভিন্ন ভিন্ন যৌগ, কোনো মিল নাই। বুঝতে পারছো? ব্যাক ইন্ডে আমাদের টেলিগ্রাম ওপেন আছে, এটা একটু কেটে দিতে হবে। ওকে, এবার ঠিক আছে। সো খেয়াল করছো? তাহলে দেখো, প্রথমে এইটাতে বাম এবং ডান হুবহুব মিল, এই জায়গাতে বাম এবং ডানে শুধুমাত্র একটা যৌগের মিল, এই জায়গাতে বাম এবং ডানের কোনো মিল নাই, কমপ্লিটলি ডিফারেন্স যৌগ। তো এরা আমাদের কি দেখাবে? আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে আমাদের জ্যামিতিক সমানতা দেখানোর মেইন বেসিক কি? মেইন বেসিক হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, চাকরিক অ্যালকেন হতে হবে। প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকরিক অ্যালকেন শেষ। এরপরে আমরা এইটার সাথে এই যে মুক্ত ঘূর্ণন প্রতিহত করে বা মুক্ত ঘূর্ণন হয় না, এই জিনিসটা কিভাবে জানতে হবে সেটা জানলাম। এরপরে বললাম যে ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে আমাদের জ্যামিতিক সমানতা হচ্ছে। তারপর আমরা 3টা শর্ত দেখলাম। এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, ক্লাসগুলা কি আমাদের এক্সাম পর্যন্ত থাকবে? ক্লাসগুলা তোমাদের কাছে আজীবন থাকবে। তোমরা যতদিন এই গ্রুপে অ্যাড আছো ততদিন ক্লাস অ্যাড আছে, সমস্যা নাই। ক্লাস অ্যাড আছে একদম অ্যাডমিশন পর্যন্তই, 12টা ক্লাস পাবা, 12-13টা ক্লাস, যে কয়টা ক্লাস পাচ্ছ এগুলো একদম অ্যাডমিশন পর্যন্ত তোমার অ্যাক্সেস থাকবে, সমস্যা নেই। অ্যাডমিশন পর্যন্ত ওয়েবসাইটে অ্যাক্সেস থাকবে। আর হচ্ছে যে তোমরা এই গ্রুপে যতদিন অ্যাড আছো ততদিন এই ক্লাস থাকছে, প্যারা নেই। এই গ্রুপে তুমি সবসময় পাচ্ছ। তোমার এই একটা আইডি যেটা থেকে জয়েন করছো, একবারই তো জয়েন করতে পারবা, এই একবার জয়েন করার পরে তুমি সবসময়ই পাবা, এই গ্রুপে পাবা, প্যারা নাই। ওকে, এবার আসো, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এখন আমরা এই জ্যামিতিক সমানতার বেশ কিছু উদাহরণ দেখব, যেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো খেয়াল করো, আমরা কার্বন কার্বন ডাবল বন্ধন নিলাম। এখন আমরা জানি জ্যামিতিক সমানতা দেওয়ার জন্য এই হাতে এ হতে হবে, এই হাতে বি হতে হবে, এই হাতে এ হতে হবে, এই হাতে বি হতে হবে, এরা জ্যামিতিক সমানতা দেখায়। এখন চিন্তা করো, আমি যদি এ এর জায়গায় মিথেন মূলক নিই, তাহলে এ যদি মিথেন হয়, এই সাইডের এও তো মিথেন, তাই না? এ যদি মিথেন হয়, তাহলে এই সাইডের এও তো মিথেন। তো খেয়াল করো, দূর ইয়া চলে যাচ্ছে কেন? এ যদি মিথেন হয়, খেয়াল করো, এ যদি মিথেন হয়, এই সাইডের এও তো মিথেন, তাহলে আমরা এখানে মিথেন লিখলাম, 2টা মিথেন লিখলাম। এবার চিন্তা করো, এখানে বি যদি আমাদের অন্য কিছু একটা হয়, তাহলে এখানে বিও সেটা হবে। তাহলে এখানে বিকে আমি হাইড্রোজেন বসালাম, এখানে বিকে আমি হাইড্রোজেন বসালাম। এই যে 2টা যৌগ পাইলাম, এইটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন, যেই অ্যালকিন তোমার জ্যামিতিক সমানতা দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জ্যামিতিক সমানতার নাম কি? খেয়াল করো, যদি সেম গ্রুপ উপরে থাকে,
উপরে যদি আমাদের সেম গ্রুপ থাকে আর নিচে যদি আমাদের সেম গ্রুপ থাকে, মানে একই সাইড, উপরে অথবা নিচের সেম সাইডে উপরে অথবা নিচের সেম সাইডে যদি সিমিলার টাইপের গ্রুপ থাকে, তখন এটাকে আমরা সিস সমানতা বলি। এটাকে আমরা কি বলি? সিস সমানতা। এটাকে আমরা বলি হচ্ছে সিস সমানু। ঠিক আছে? তো এটা কি? সিস শব্দটার এই যে সিআইএস আছে না, এই সিসের এস থেকে মাথায় রাখবা সেম, সিসের এস থেকে মাথায় রাখবা সেম। ওকে, তো সেম সাইডে যদি থাকে তখন এটা হচ্ছে আমাদের সিস সমানু। সেম সাইডে থাকলে এটা আমাদের সিস সমানু। এবার দেখো আমরা ঠিক উল্টা ভাবে এভাবে চিন্তা করতে পারি, কার্বন কার্বন দ্বিবন্ধন পাইলাম। উপরে খেয়াল করো আমাদের CH3 আছে, কিন্তু এই CH3 উপরে না থেকে ঠিক যদি অপোজিট বা রিভার্স সাইডে থাকে, এই হাইড্রোজেন এখানে আছে, এর ঠিক অপোজিট বা রিভার্স সাইডে থাকে, এখন তুমি দেখবা যে সিমিলার টাইপের গ্রুপগুলা রিভার্স সাইডে আছে। কি আছে? রিভার্স সাইডে আছে। এরকম যদি রিভার্স সাইডে থাকে, এটাকে বলা হচ্ছে রিভার্স। ঠিক আছে? রিভার্স সাইডে যদি থাকে বা অপোজিট বা আড়াআড়ি থাকে, খেয়াল করো, আড়াআড়ি এইটা যদি থাকে, তখন এটাকে আমরা ট্রান্স বলি। কি বলি? আমরা এটাকে বলি ট্রান্স, TRANS, ট্রান্স। সো এটাকে বলে ট্রান্স সমানু। ট্রান্সের এই যে আর দেখে বুঝবা হচ্ছে রিভার্স, এই আর থেকে মাথায় রাখবা রিভার্স, এখানে সিসের এস থেকে মাথায় রাখবা সিস, আর ট্রান্সের আর থেকে মাথায় রাখবা ট্রান্স। সো এই দুইটা যৌগকে আমরা সিস ট্রান্স সমাণু বলতে পারি। তাহলে যারা জ্যামিতিক সমাণু তাদের আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমাণু। যারা জ্যামিতিক সমাণু তাদের আরেকটা নাম কি? তাদের আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমাণু। মনে থাকবে কিনা বলো? যারাই জ্যামিতিক সমাণু তাদের আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমাণু। সো এখানে আমাদের জ্যামিতিক সমানুতা আছে, এই জ্যামিতিক সমানুতার আরেকটা নাম আমরা সিস ট্রান্স সমানুতা, সেটা পাইলাম কিনা বলো? বুঝতে পারছি? যেটা জ্যামিতিক সমাণু এর আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমাণু। ক্লিয়ার? ওকে, এবার দেখো এই যে সিস ট্রান্স সমানুতাটা পাইলাম, সিস এবং ট্রান্সের কিছু বৈশিষ্ট্য আছে, সেটাও আমাদের চাইলে আমরা জেনে রাখতে পারি। খেয়াল করো, ট্রান্সের ক্ষেত্রে এই দুইটা ভর রিভার্স সাইডে চলে গেছে না? ট্রান্সের ক্ষেত্রে এই দুইটা ভর রিভার্স সাইডে চলে গেছে। দুইটা ভর রিভার্স সাইডে যাওয়ার কারণে এটা যেটা হয়, অপোজিট সাইডে আমাদের একটা পোলারিটি সৃষ্টি হয়। এই সাইডে একটা পোলারিটি, এই সাইডে একটা পোলারিটি সৃষ্টি হয়। সো এই দুইটার পোলারিটি সৃষ্টি হওয়ার কারণে ট্রান্স যখন আমরা পাবো, এই ট্রান্সের মাথায় রাখতে হবে গলনাঙ্ক বেড়ে যায়, গলনাঙ্ক বেশি হয়। কিন্তু খেয়াল করো এই জায়গায় সিস যে অংশটা আছে, সিসের একই টাইপের জিনিসপত্র একই সাইডে, মানে কি এর ভিতরে ওরিয়েন্টেশন ভালো না? একই টাইপের জিনিসপত্র একই সাইডে, মানে এর বিন্যাসটা ভালো। সিস যখন আমরা নিচ্ছি তখন এর বিন্যাস ভালো। সো যদি আমরা কারোর বিন্যাস ভালো পাই, বিন্যাস বা ওরিয়েন্টেশন ভালো পাইলে এটার কি হয়, এইটার ক্ষেত্রে ঘনত্ব ভালো বা ঘনত্ব বেশি। এইটার ক্ষেত্রে ওরিয়েন্টেশন ভালো হওয়ার কারণে ঘনত্ব বেশি হয়। তারপরে এইটার ক্ষেত্রে ওরিয়েন্টেশন ভালো হওয়ার কারণে দ্রাব্যতা বেশি হয়। ঠিক আছে? দ্রাব্যতা বেশি, প্রতিসরণাঙ্ক বেশি হয়। প্রতিসরণাঙ্ক, বইয়ে দেখবে এগুলা খুব জটিল করে লেখা আছে, সো আমি এগুলাকে সহজভাবে লিখে দিলাম, সুন্দর করে সহজভাবে নোট করবা। সো এটা কি? সেম সাইডে থাকলে এর বিন্যাস ভালো, ওরিয়েন্টেশন ভালো। ওরিয়েন্টেশন মানে কি? কে কতটা গোছানো অবস্থায় আছে। তো সিস গোছানো অবস্থায় থাকে, ট্রান্স অপোজিটে থাকলে এটার পোলারিটি বেশি হয়ে যায়। ঠিক আছে? পোলারিটি বেশি হইলে যেটা হয় যে একে গলানো খুব কষ্টকর হয়ে যায়, এ অধিক স্থিতিশীল অবস্থায় থাকে। বাট এটার ক্ষেত্রে কি হয়? ঘনত্ব বেশি, দ্রাব্যতা বেশি, প্রতিসরণাঙ্ক বেশি, কারণ এর ওরিয়েন্টেশন ভালো, সুন্দরভাবে সুগঠিত অবস্থায় আছে। ওকে, সুন্দরভাবে সুগঠিত অবস্থায় আছে। সো এই গেল আমাদের সিস ট্রান্সের বেসিক বৈশিষ্ট্য। তাহলে আমরা জ্যামিতিক সমানতা বুঝলাম, সিস ট্রান্সের বেসিক বৈশিষ্ট্য বুঝলাম। এখন আমরা আসব যে এমসিকিউ ট্রিক কি শেখা লাগবে এখান থেকে। এই জ্যামিতিক সমানতা থেকে আমরা একটা এমসিকিউ ট্রিক শিখব। সো এখানে হেডলাইন দাও এমসিকিউ ট্রিক। সো হেডলাইন দাও এমসিকিউ ট্রিক। এখন আমরা জ্যামিতিক সমানতার ক্ষেত্রে এমসিকিউ ট্রিক শিখব। খেয়াল করো, কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে আমার এ আছে, এখানে আমার বি আছে, এখানে আমার এ আছে, এখানে আমার বি আছে, কার্বন কার্বন ডাবল বন্ডে এ বি।
আবার খেয়াল করো কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে আমার এ আছে, এখানে আমার বি আছে, এখানে বি হইতে পারে, এখানে সি হইতে পারে। খেয়াল করো এবার আবার আরেকটা যৌগের খেয়াল করো কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে এ, এখানে বি, এখানে বি, এখানে সি, এখানে ডি এমন থাকতে পারে, এখানে সি এমন ডি থাকতে পারে। এই হচ্ছে তো আমাদের তিন ধরনের ভিন্নতা, তাই না? জ্যামিতিক সমানতা বা সিস্টেম সমানতা দেওয়ার এই তিন ধরনের ভিন্নতা, এই তিনটা। এখন খেয়াল করো এই জায়গাতে একটা কমন ফ্যাক্টর খেয়াল করতে হবে। কমন ফ্যাক্টরটা কি? এই জায়গাতে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, মাঝখানে কার্বন কার্বন ডাবল বন্ড। এবার খেয়াল করো এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই দুই হাতে কিছু জিনিসপত্র বসছে। খেয়াল করো তো একই কার্বন, এই একই কার্বনের যে দুই হাত আছে, এই দুই হাতে এ এবং বি আছে না? এ এবং বি খেয়াল করলে দেখবা ভিন্ন হয়, এ এবং বি খেয়াল করলে দেখবা ভিন্ন হয়। আবার খেয়াল করো এই একই কার্বন সি এর দুইটা হাত আছে, এই দুই কার্বনের এই দুই হাতে এ এবং বি আছে, তারা দেখো ভিন্ন ভিন্ন যৌগ। তাহলে খেয়াল করো বাম সাইড ডান সাইড মিল হইতে পারে, বাম সাইড এবং ডান সাইড সেম হইতে পারে, বাট একই কার্বনের দুই হাত ভিন্ন ভিন্ন। খেয়াল করো, খেয়াল করো এখানে কথাটা কি, একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ, ভিন্ন ভিন্ন যৌগ। কথাটা কি, একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ, এটা মাথায় রাখতে হবে। একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ, দেখো এই সেম কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ, দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ। এখানে খেয়াল করো সেম জিনিস, দেখো এই যে একই কার্বনের দুই হাত, দুইটাতে ভিন্ন ভিন্ন যৌগ আছে, একই কার্বনের দুই হাত, দুইটাতে ভিন্ন ভিন্ন যৌগ আছে, একই কার্বনের দুই হাত, দুইটাতে ভিন্ন ভিন্ন যৌগ। খেয়াল করো কখনো দুইটাতে সেম যৌগ হবে না। তার মানে সব ক্ষেত্রেই একই কার্বনের দুই হাতে, একই কার্বনের দুই হাতে দুটি ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া যাবে। সো একই কার্বনের দুই হাতে যদি দুইটি ভিন্ন ভিন্ন যৌগ পাই, তাহলে এই দুইটা ভিন্ন ভিন্ন যৌগ দেখে আমরা বুঝতে পারবো তারা জ্যামিতিক সমানতা দিবে কিনা। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি ভাইয়া CH2 ডাবল বন্ড CH2 এই যৌগটা কি জ্যামিতিক সমানতা দিবে? এই যৌগটা কি জ্যামিতিক সমানতা দিবে? তোমাকে প্রশ্ন করলাম এই যৌগটা কি জ্যামিতিক সমানতা দিবে? তুমি বলবা হ্যাঁ ভাইয়া এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে আমার দুইটা হাইড্রোজেন, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলেই তো অ্যালকিন হয়, অ্যালকিন হওয়া মানেই তো দিবে। বাট দিবে না, কেন দিবে না? খেয়াল করো এখানে দুইটা হাইড্রোজেন মানে হচ্ছে একই কার্বনের দুই হাতে সেম জিনিস হয়ে গেছে, একই কার্বনের দুই হাতে সেম জিনিস হয়ে গেছে, সো এইটা দিবে না। আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া এই যৌগটা একটু দেখো তো এটা দেয় কিনা, এই যৌগটা একটু দেখো, কেন দেখো তো CH3 ডাবল বন্ড CH2, তোমাকে বললাম এই যৌগটা দেয় কিনা, তুমি বললা হ্যাঁ ভাইয়া এইটাতে তো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই সাইডে যে কার্বনটা আছে, এই সাইডে যে কার্বনটা আছে সেখানে একটা হাইড্রোজেন একটা মিথেন আছে, মানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তার মানে হয়তো দিবে। বাট প্রবলেম হইছে ডান সাইডে যে কার্বনটা আছে সেখানে দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন মানে সেম জিনিস, সেম হইলে দিবে না। তাহলে কারা দিবে? প্রশ্ন হচ্ছে সবাই তো দিবে না। তাইলে না, ব্যাপারটা তেমন না। দেখো যদি এমন থাকতো CHCl ধরো এরকম আছে CHCl ডাবল বন্ড CHCl, দেখে মনে হচ্ছে আরে এখানে তো মিল আছে, সেম না, দেখো এখানে সব ভিন্ন ভিন্ন। কিভাবে? কার্বন কার্বন ডাবল বন্ড, এই হাতে হাইড্রোজেন, এই হাতে ক্লোরিন, এই হাতে হাইড্রোজেন, এই হাতে ক্লোরিন। তাহলে এই যে আমি ভিন্ন ভিন্ন জিনিস পাইলাম, খেয়াল করো এখানকার হাইড্রোজেনের সাথে এখানকার ক্লোরিন, এই যে আমি ভিন্ন ভিন্ন জিনিস পাইলাম, এই ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমি বলতে পারছি যে এই যে বাম সাইডে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, ডান সাইডে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, সো এইটা আমাদের জ্যামিতিক সমানতা দিবে বা সিস ট্রান্স সমানতা দিবে। এখন তোমাকে আমি প্রশ্ন করি, বলো তো এটা সিস না ট্রান্স? আমাকে উত্তর দাও, কমেন্টে উত্তর দাও, এটা সিস না ট্রান্স? এটা সিস না ট্রান্স? উত্তর হচ্ছে এটা সিস। কেন? কারণ দেখো দুইটা সেম জিনিস উপরে আছে, দুইটা সেম জিনিস নিচে আছে, যখন আমি দিবে কি দিবে না সেটা বের করতে যাব তখন আমার বাম এবং ডান দেখা লাগবে, যখন আমি সিস এবং ট্রান্স দেখতে যাব তখন আমার উপর এবং নিচ দেখা লাগবে। তাহলে দেখো ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে জ্যামিতিক সমানতা দেয় কি দেয় না, জ্যামিতিক সমানতা দেয় কি না, ট্রিকটা হচ্ছে জ্যামিতিক সমানতা দেয় কিনা এটা দেখার জন্য আমাকে কি খেয়াল করতে হবে? এইটা দেখার জন্য আমাকে খেয়াল করতে হবে হচ্ছে
খেয়াল করতে হবে হচ্ছে বাম ডান, মানে বাম সাইড এবং ডান সাইডে কি কি আছে। আচ্ছা, সিস নাকি ট্রান্স এইটা বোঝার জন্য, সিস নাকি ট্রান্স এইটা বোঝার জন্য আমাকে খেয়াল করতে হবে উপরে এবং নিচে কার মিল আছে, উপরে নিচে কার মিল আছে। খেয়াল করো, উপরে নিচে কার মিল আছে। সো বাম এবং ডান সাইডে কি, বাম এবং ডান সাইডে ভিন্ন ভিন্ন যৌগ আছে কিনা সেটা খেয়াল করতে হবে, বাম এবং ডান সাইডে ভিন্ন ভিন্ন যৌগ আছে কিনা সেটা খেয়াল করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, সো ওইটা ছিল আমাদের সিস। তাহলে যদি আমরা ট্রান্স দেখি, একটা ট্রান্স যৌগ দেখি, ধরো আমরা এরকম নিলাম, এরকম যৌগ নিলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে নিলাম ক্লোরিন, এখানে নিলাম হাইড্রোজেন, এখানে নিলাম ক্লোরিন, এখানে নিলাম হাইড্রোজেন। এটা কি হবে? ডেফিনেটলি এটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু আড়াআড়ি আছে এটা হবে হচ্ছে ট্রান্স, যেহেতু আড়াআড়ি আছে এটা হবে হচ্ছে ট্রান্স। সো এই জায়গা থেকে মাস্ট তুমি ব্যাখ্যামূলক কোশ্চেন পাবা, এখান থেকে মাস্ট তুমি এমসিকিউ পাবা। এমসিকিউ পাইলে কোন এমসিকিউ পাবা? এই যে ট্রিকটা শেখালাম না, এই ট্রিকটা থেকে এমসিকিউ পাবা। সো আমি যা যা তোমাকে দেখাইছি এটা তুমি যদি সুন্দর মতো খাতায় নোট করে ফেলো, এই নোট দেখলেই তুমি একদম ইজিলি পারবা, এই নোট দেখলেই তুমি ইজিলি পারবা, কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি জাস্ট এই নোটটা মাথায় রাখলে ইজিলি পারবা। ওকে, সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে, এ টু জেড আমরা ক্লিয়ার করতে পারছি। সো আমরা জ্যামিতিক সমানতা এবং সিস্টেম সমানতা ক্লিয়ার করে ফেললাম। এরপরে আসবো হচ্ছে আমরা আলোক সক্রিয় সমানতায়। এরপর আসবো কি আমরা আলোক সক্রিয় সমানতায়। আলোক সক্রিয় সমানতার বৈশিষ্ট্য কি খেয়াল করো। আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা মাথায় রাখবো। আলোক সক্রিয় সমানতা মানে হচ্ছে যেই ক্ষেত্রে যে সকল সমানুতায়, ঠিক আছে, যে সকল সমানুতায় ব্যাপারটা এরকম যে আণবিক সংকেত একই, এখানে আমাদের আণবিক সংকেত একই হবে, তারপরে গাঠনিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, ঠিক আছে, এখানে আমাদের গাঠনিক সংকেতও সেম হবে। আবার ত্রিমাত্রিক দিকবিন্যাস যেটা আছে, ত্রিমাত্রিক দিকবিন্যাস যেটা আছে সেটাও সেম হবে। মানে আগে যতগুলো আমি সমাণু দেখে আসলাম প্রত্যেকটা একটা একটা বৈশিষ্ট্য আলাদা ছিল, তাহলে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, ত্রিমাত্রিক দিকবিন্যাস একই, কিন্তু কিন্তু এ কি করবে, এক সমতলীয় আলোর প্রতি, এক সমতলীয় আলোর প্রতি, আলোর প্রতি ভিন্ন আচরণ করবে, ভিন্ন আচরণ করবে। তো এক সমতলীয় আলোর প্রতি যদি ভিন্ন আচরণ করে তখন তাকে আমরা হচ্ছে আলোক সক্রিয় সমানতা বলি। আচরণ করে তাকে আমরা কি বলি? তাকে আলোক সক্রিয় সমানতা বলি, আলোক সক্রিয় সমানতা। তাহলে আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে এক সমতলীয় আলোর প্রতি আমাদের ভিন্ন রূপ আচরণ যেটা, এইটা মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এক সমতলীয় আলোটা কি জিনিস? এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এক সমতলীয় আলোটা কি জিনিস? এক সমতলীয় আলোকে বলা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট, ইংলিশে বলা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট। ব্যাপারটা এরকম, তোমরা কেউ গ্রামে থাকো, গ্রামে দেখবা হচ্ছে যে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন ওই যে গ্রামে আমাদের যে টিনের ঘর, টিনের ঘরের ভিতরে বিভিন্ন টিনের মাঝখানের ফুটা দিয়ে একটা প্লেন লাইট আসে, একটা চির লাইট আসে, মানে একটা লাইট আসে। তো ওই লাইটটার দিকে তাকাইলে দেখা যায় যে ওই লাইটের ভিতরে ছোট ছোট ধূলিকণাগুলা ভেসে বেড়াচ্ছে। নর্মাল ঘরের ভিতর অন্য কোথাও ধূলিকণা দেখা যায় না, মানে ছোট ছোট কণা দেখা যায় না, শুধু ওই লাইটটার ভিতরেই দেখা যায়। শহরেও কারো কারো বাসায় সকালবেলা এরকম দেখা যাইতে পারে, জানালার ভিতর দিয়ে একটা ছোট্ট ছিদ্র দিয়ে একটা প্লেন লাইট দেখা যাচ্ছে, যেটাতে সব লাইটের ডিরেকশন একই দিকে আছে এবং ওর ভিতর ছোট ছোট ধূলিকণা দেখা যাচ্ছে। সো ওইটাকে আমরা বলি হচ্ছে এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজ লাইট। সো এই যে এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজ লাইট দেখলাম, সো আমাদের কোনো একটা যৌগ যদি এরকম হয় যেই যৌগটার আণবিক সংকেত যা, গাঠনিক সংকেত তা, আবার ত্রিমাত্রিক দিকবিন্যাসও সেম,
কিন্তু ওই লাইটের প্রতি ডিফারেন্ট আচরণ করে, লাইটের প্রতি ডিফারেন্ট আচরণ করে। দুইটা যৌগ দুই ধরনের আচরণ করবে, আর এই দুই ধরনের আচরণের জন্য আমরা বৈশিষ্ট্যে একটা পার্থক্য পাবো। এই দুই ধরনের আচরণের জন্য আমরা বৈশিষ্ট্যে একটা পার্থক্য পাবো। বৈশিষ্ট্যে যে পার্থক্য পাবো, এই পার্থক্যের কারণে আমরা এটাকে বলবো যে আলোক সক্রিয় সমাণু। তো আলোক সক্রিয় সমাণু যেই জিনিসটা, এইটা হচ্ছে আমাদের প্রথম সংজ্ঞা। এটা হচ্ছে আমাদের প্রথম সংজ্ঞা। এবার সংজ্ঞার পরে আমাদের এখানে যেটা মাস শিখতে হবে, আলোক সক্রিয় সমানুতা দেওয়ার প্রথম শর্ত হচ্ছে নাম্বার 1, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন থাকতে হবে। সো কাইরাল কার্বন থাকতে হবে। যাদের কাইরাল কার্বন আছে তারা আলোক সক্রিয়। নাম্বার 1, কাইরাল কার্বন থাকতে হবে। যাদের কাইরাল কার্বন আছে তারা আলোক সক্রিয়। এইটা হচ্ছে আমাদের নাম্বার 1 শর্ত। এবার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে আরো একটা টার্ম হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব, এটা আমাদের মাথায় রাখতে হবে। দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব মানে হচ্ছে মিরর ইমেজ। ইংলিশে বলে কি মিরর ইমেজ, মানে সোজা কথা, তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা তখন তোমার যেই ইমেজটা পাওয়া যায় বা ছবিটা পাওয়া যায়, তোমার সামনের ছবি, ওইটাকে বলে মিরর ইমেজ। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে অউপস্থাপনীয়। অউপস্থাপনীয়, এই কথাটা মাথায় রাখতে হবে। সো এই তিনটা জিনিস আলাদা আলাদা করে বুঝাবো। প্রথমে আমরা এই পয়েন্টটার দিকে খেয়াল করব। এই পয়েন্টটা কি? এই পয়েন্টটার নাম হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন থাকতে হবে। সো আসি আমরা আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে কাইরাল কার্বন মানে কি? কাইরাল কার্বন মানে কি? প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের কাইরাল কার্বন কনসেপ্ট। প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের কাইরাল কার্বন কনসেপ্ট। খেয়াল করো, প্রথম কনসেপ্ট কি আমাদের? কাইরাল কার্বন কনসেপ্ট। কাইরাল কার্বন মানে কি? এমন একটা কার্বন যেই কার্বনের 4টা হাত আছে এবং এই 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ আছে। এখানে যদি A থাকে, এখানে B, এখানে C, এখানে D। 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ। খেয়াল করো, 4 হাতে 4টা ভিন্ন যৌগ। 4 হাতে 4টা ভিন্ন যৌগ। সো যদি কারো 4 হাতে 4টা ভিন্ন যৌগ থাকে তখন তাকে আমরা কাইরাল কার্বন বলি। কি বলি? 4 হাতে 4টা ভিন্ন যদি যৌগ থাকে তখন সেটাকে আমরা কাইরাল কার্বন বলি। আর যেই কার্বনে কাইরাল কার্বন, মানে যেই কার্বনটা কাইরাল কার্বন, সে আলোক সক্রিয় সমানুতা দেখায়। কেউ যদি কাইরাল কার্বন হয় তাহলে সে আলোক সক্রিয় সমানুতা দেখায়। ঠিক আছে? তাহলে কেউ যদি কাইরাল কার্বন বিশিষ্ট হয় তাহলে সে কি করবে? আলোক সক্রিয় সমানুতা দেখাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, খেয়াল করো, এই একটা কার্বন আছে, এই কার্বনের, খেয়াল করো, সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা করো। এই একটা কার্বন আছে, এই কার্বনের এই হাতে COOH আছে, এই হাতে হাইড্রোজেন আছে, ঠিক আছে, এই হাতে মিথাইল গ্রুপ আছে, এই হাতে OH আছে। প্রশ্ন হচ্ছে যে এইটা কি কাইরাল কার্বন? খেয়াল করো, যদি এটা কাইরাল কার্বন হয় তার মানে একটা কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকতে হবে। খেয়াল করো তো, এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, 4টা ভিন্ন ভিন্ন জিনিস না? তার মানে মাঝে যেই কার্বনটা আছে এই কার্বনটা হচ্ছে আমার সেই কাইরাল কার্বন। এই কার্বনটা হচ্ছে আমার সেই কাইরাল কার্বন। তো এই যে কার্বনটা কাইরাল কার্বন, এই কার্বনকে আমরা তখন স্টার চিহ্নিত করব। এই কার্বনকে তখন আমরা স্টার চিহ্নিত করব। এই স্টার দিয়ে বোঝাই এটি একটি কাইরাল কার্বন। এই যে স্টার চিহ্নিত করলাম, এটা দিয়ে বোঝায় এটা একটি কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন মানে কি? মানে হচ্ছে এই যৌগটা আলোক সক্রিয়। এই যৌগটা আলোক সক্রিয়। তো যখনই আমি স্টার চিহ্নিত করছি, দ্যাট মিন্স এই যৌগটা কি আমার? এই যৌগটা হচ্ছে আমার আলোক সক্রিয়। এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে আমার আলোক সক্রিয়। তার মানে এই যে স্টার চিহ্নিত করলাম, স্টার চিহ্নিত দ্বারা আমি বুঝতে পারছি যে এই যৌগটা হচ্ছে আমার আলোক সক্রিয়। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো একটা যৌগ আলোক সক্রিয় কিনা সেটা বোঝার জন্য কাইরাল কার্বন খুঁজতে হবে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা র্যান্ডম যৌগ লিখে বলবো এই যৌগটা কি আলোক সক্রিয় নাকি সক্রিয় না, আমাকে বলো। খেয়াল করো, ধরো একটা যৌগ হচ্ছে এরকম CH3 CHOH, তারপর হচ্ছে CH2 CH3। তোমাকে জিজ্ঞেস করলাম এই যৌগটা কি আলোক সক্রিয় নাকি আলোক সক্রিয় না, বলো তো এই যৌগটা কি আলোক সক্রিয় নাকি আলোক সক্রিয় না? তুমি বলবা ভাইয়া এটা মেবি আলোক সক্রিয় না, এখানে কোনো তো কাইরাল কার্বন দেখতেছি না। খেয়াল করো, তুমি যদি প্রথম কার্বনের দিকে তাকাও, এর 3টা হাতে 3টা হাইড্রোজেন আছে, 3টাই সেম, তাহলে এটা কোনো কাইরাল কার্বন না।
তুমি যদি এই কার্বনের দিকে তাকাও এখানেও 3টা হাইড্রোজেন আছে, কাইরাল কার্বন না। এই কার্বনের দিকে তাকাও এখানেও 2টা হাইড্রোজেন আছে, কাইরাল কার্বন না। বাট তুমি যদি এই কার্বনটার দিকে তাকাও খেয়াল করো এটা কাইরাল কার্বন। কেন? কারণ এই কার্বনের এক হাতে CH3 আছে, এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে OH আছে, এক হাতে CH2CH3 আছে। দেখো তো এইটা একটা ভিন্ন জিনিস, এইটা একটা ভিন্ন জিনিস, এইটা একটা ভিন্ন জিনিস, এইটা একটা ভিন্ন জিনিস। সো এই কার্বনটার খেয়াল করো এই মাঝখানে যে এই কার্বনটা 4 হাতে 4টা ভিন্ন জিনিস পেলাম না? 4 হাতে 4টা ভিন্ন জিনিস পাওয়ার মানে হচ্ছে এই কার্বনটা আমার সেই কাঙ্ক্ষিত কাইরাল কার্বন। এইটা কি? কাঙ্ক্ষিত কাইরাল কার্বন। সো এ যদি কাঙ্ক্ষিত কাইরাল কার্বন হয় তার মানে এই যৌগটা কি হবে? আমার আলোক সক্রিয় হবে। এই যৌগটা কি হবে? আলোক সক্রিয় হবে। তার মানে এই যৌগটা আলোর প্রতি ডিফারেন্ট আচরণ করবে, আলোর প্রতি ডিফারেন্ট আচরণ করবে। ডিফারেন্ট আচরণ করলে এ কি হবে? এ হচ্ছে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের যৌগ হিসেবে কাজ করবে, দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের যৌগ হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে কিনা বলো? দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের যৌগ হিসেবে কাজ করবে। ক্লিয়ার? ওকে, দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের যৌগ হিসেবে কাজ করবে। তো আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে আমাদের এই যে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের যৌগ হিসেবে কাজ করে এই যে জিনিসটা, এইটার আমরা আরেকটু সুন্দর মতো ব্যাখ্যা দেখব, আরেকটু সুন্দর মতো ব্যাখ্যা দেখব। ওকে, কি ব্যাখ্যা দেখব? চলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও, একটু ক্লিয়ার কিনা কমেন্টে জানাও, একটু ক্লিয়ার কিনা কমেন্টে জানাও, তাহলে আমরা সুন্দর মতো আরো কয়েকটা ব্যাখ্যা দেখব। দেখো, আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে আমি 2 নাম্বার যে শর্তটা বলেছিলাম সেটা ছিল দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ। তো খেয়াল করো আমরা যদি কখনো এরকম করি, আমরা যদি কখনো এরকম করি যে আমরা একটা যৌগ নিলাম, এই যৌগটা কার্বন দিয়ে তৈরি, এই যৌগটার উপরে COOH আছে, কার্বন দিয়ে তৈরি, উপরে COOH আছে, নিচে CH3 আছে, এই সাইডে OH আছে, এই সাইডে H আছে। এই হচ্ছে আমাদের একটা যৌগ। এখন যদি এমন হয়, এখন যদি এমন হয় যে এই যৌগটার মাঝখানে, এখন যদি এমন হয় যে এই যৌগটার মাঝখানে আমরা একটা মিরর কেমনে বানাবো? আচ্ছা, এভাবে একটা মিরর বানাবো, একটা আয়না বানাবো। হ্যাঁ, সো এই যৌগটার মাঝখানে যদি এমন হয় যে আমরা একটা আয়না বানাই দিই, খেয়াল করো এই যৌগটার মাঝখানে আমরা একটা আয়না বানাই দিব। ওরে, এর চেয়ে আমি নিজে হাতে বানাইতে পারবো ভালো। সো এর মাঝখানে আমি একটা আয়না বানাই দিলাম, কেমন? একটা আয়না বানাই দিলাম। যদি এমন হয় একটা আয়না বানাই দিই, তাহলে এই আয়নার উপরে আমার এই যে যৌগটা সামনে আছে এর একটা প্রতিবিম্ব বা ছবি দেখা যাবে না? একটা প্রতিবিম্ব বা ছবি যখন দেখা যাবে তখন ছবিটা ঠিক এমন হবে, উপরে আমার COOH এর জায়গায় HOOC আসবে এমন, নিচে আমার এখানে H3 এর জায়গায় HC এরকম আসবে। আর এই যে দুইটা কার্বনের দুইটা হাত, OH টা এই সাইডে চলে আসবে, H টা এই সাইডে চলে যাবে। তো খেয়াল করো এইটা হচ্ছে আমার বস্তু, এইটা কি? এটা হচ্ছে আমার বস্তু, ঠিক আছে? আর এইটা কি? এইটা হচ্ছে আমার বিম্ব, বিম্ব। তাহলে খেয়াল করো এই যে একই জিনিসের দুই রকম চিত্র না? একই জিনিসের দুই রকম চিত্র। মানে ধরো তুমি এই আয়নাটার সামনে এভাবে দাঁড়ায় আছো, আয়নার সামনে দাঁড়ালে ওই সাইডে আজান দিচ্ছে, আজানের একটা ব্রেক নিই আমরা, আজান দিচ্ছে, আজানের একটা ব্রেক নিই।
ওকে, আমরা যেখানে ছিলাম, সো খেয়াল করো, তুমি যদি এই আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়াইলে ঠিক এর অপোজিটে এই মিরর ইমেজটা আসবে না, এর অপোজিটে মিরর ইমেজটা আসবে। সো দেখো, এই যৌগ আর এই যৌগ, দুইটা যৌগের আণবিক সংকেত যা, গাঠনিক সংকেত তাই, আবার এর ত্রিমাত্রিক দিকবিন্যাসও সেম। আণবিক যা, গাঠনিক সংকেত যাই, আবার ত্রিমাত্রিক দিকবিন্যাসও সেম। বাট চিন্তা করলে দেখবা যে এ আর এ দুইটা যৌগ আলোর প্রতি একটু ডিফারেন্ট আচরণ করবে। কারণ কি? একটু ডিফারেন্ট আচরণ করার কারণ হচ্ছে, খেয়াল করো, এই যে যখনই আমরা মিরর ইমেজে যাচ্ছি, তখন যেটা বাম সাইডে আছে, এখানে দেখো মিরর ইমেজে সেটা ডান সাইডে চলে যাচ্ছে। এখানে যেটা ডান সাইডে আছে মিরর ইমেজে, সেটা কি বাম সাইডে চলে যাচ্ছে। খেয়াল করো তো, ওএইচটা এখানে আমার কি আছে, এখানে আমার ডানে আছে, তাই না? আর এখানে ওএইচটা আমাদের কি আছে বলতো, ওএইচটা আমার বামে আছে। সো এই যে ওএইচ যেটা এখানে ডানে আছে, ওটা ওখানে বামে চলে যাচ্ছে। তো এই যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। খেয়াল করো, এই যৌগটার নাম হচ্ছে কি, ল্যাকটিক অ্যাসিড। মাথায় রাখবা, এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এবং এই যৌগটার এই যে ওএইচটা ডানে আছে না, এখান থেকে মাথায় রাখবা, ডানে যদি ওএইচ থাকে, এইটার নাম হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেক্সট্রো। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেক্সট্রো থেকে ডি আসে। এই ডেক্সট্রো কথাটার মানে হচ্ছে এ লাইটকে ডান দিকে ঘুরায়, আলোকে ডানে ঘুরায়। আলোকে কি করে? ডানে ঘুরায়। মাথায় রাখবো, এ লাইটকে ডানে ঘুরায়। আর এই যে ওএইচটা আছে না, এই ওএইচটা কি আছে? হচ্ছে বাম দিকে আছে। বাম দিকে থাকলে মাথায় রাখবো, এটার নাম হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এর নাম কি? এল ল্যাকটিক অ্যাসিড। এল মানে কি? এল মানে হচ্ছে লেভো। এইটা হচ্ছে ডেক্সট্রো, এটা হচ্ছে লেভো। ডেক্সট্রো, এরপর একটা ওয়ার্ড মাথায় রাখা যেতে পারে, রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি, TORY, এটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। এটা হচ্ছে লেভো রোটেটরি। তাহলে একটা আমরা পাইলাম হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, আরেকটা পাইলাম হচ্ছে আমরা লেভো রোটেটরি। এটা কি? এটা তাহলে আলোকে কোন দিকে ঘোরাবে? এইটা আলোকে বামে ঘুরায়। ওকে, মাথায় রাখবো। এবং এখানে একটা লাইটের ডিগ্রি মাথায় রাখতে হয়। এই ডি ল্যাকটিক যেটা আছে, এটা প্লাস 2.24 ডিগ্রি, এত ডিগ্রি লাইটকে ডানে ঘোরায়। আর এই সাইডে যেটা আছে, এটা মাইনাস 2.24 ডিগ্রি, এত ডিগ্রি বামে ঘুরায়। তাহলে যে ডানে ঘুরায় সে হচ্ছে প্লাস 2.24, আর যে বামে ঘুরায় সে মাইনাস 2.24 ডিগ্রি এটা ঘুরায়। সো এই হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানুতার দর্পণ প্রতিবিম্বের যে ব্যাপারটা আছে সেটা। সো এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। দর্পণ প্রতিবিম্বে যে ব্যাপারটা আছে সেটা, এটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো। সো আমরা এটা খুঁজতেছিলাম যে দর্পণ প্রতিবিম্বের ব্যাপারটা A to Z ক্লিয়ার হয় কিনা। সো আমরা এখানে ডি ল্যাকটিক, এল ল্যাকটিক এটা বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে? ডি ল্যাকটিক, এল ল্যাকটিক এটা বুঝতে পারছি। ওকে, সো আমরা এখন দর্পণ প্রতিবিম্বের ব্যাপারটা বোঝার পরে এখান থেকে পরের টপিকে যাওয়ার চেষ্টা করব। বাট এটা আরেকবার একটু তোমাকে রিক্যাপ করে দিই যে আমরা কি শিখলাম এখান থেকে। দেখো, আমরা আলোক সক্রিয় সমানুতার ভিতরে প্রথমে দেখলাম কাইরাল কার্বন কি জিনিস। কাইরাল কার্বনে আমরা বলছি যে কার্বনের 4 হাতে যদি 4টা ভিন্ন ভিন্ন যৌগ থাকে, তখন সেই যৌগকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো। যদি কোনো যৌগ কাইরাল কার্বন হয়, বা যদি কোনো যৌগের ভিতর একটা কাইরাল কার্বনও থাকে, সে আলোক সক্রিয় সমানুতা দিবে। আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে দেখতে হবে যৌগটা দর্পণ প্রতিবিম্ব কিনা। খেয়াল করো, এই যৌগটার একটা দর্পণ প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি। সো দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে যেটা হয়, বা ইমেজের ক্ষেত্রে, মিরর ইমেজের ক্ষেত্রে যেটা হয়, একটা যৌগের মিরর ইমেজ ঠিক অপোজিটে এইভাবে উল্টায় যায়। উল্টায় গেলে খেয়াল করো, ডান সাইডেরটা বাম সাইড এবং বাম সাইডেরটা ডান সাইডে চলে যায়। ডান বামে, বাম ডানে চলে যায়। ডান বামে, বাম ডানে চলে গেলে খেয়াল করো, একটা সাইডকে আমরা বলতে পারি ডি ল্যাকটিক বা ডি ডেক্সট্রো রোটেটরি, আরেকটা সাইডকে বলতে পারি এল ল্যাকটিক লেভো রোটেটরি। যে ডি ল্যাকটিক সে লাইটকে 2.24 ডিগ্রি ঘোরায়, যে এল ল্যাকটিক সে লাইটকে মাইনাস 2.24 ডিগ্রি ঘোরায়। এখান থেকে জাস্ট এই ইনফরমেশনগুলো তুমি যদি মাথায় রাখো, মোর দ্যান এনাফ। জাস্ট তুমি যদি এই ইনফরমেশনগুলো মাথায় রাখো, এটা হচ্ছে আমাদের মোর দ্যান এনাফ। ওকে, মাথায় রাখলেই হবে। জাস্ট এই ইনফরমেশনগুলো তোমার লাগবে এক্সামের জন্য, এই ইনফরমেশনগুলাই তোমার লাগবে, মোর দ্যান এনাফ। এবার আসো, আমাদের এখান থেকে আরো কয়েকটা টপিক লাগবে, আরো কয়েকটা টপিক আলোক সক্রিয় সমানুতা থেকে আরো কয়েকটা টপিক সম্পর্কে ভালো করে জানা লাগবে। প্রথমে আসো, আমাদের প্রথম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এনানসিওমার। প্রথম গুরুত্বপূর্ণ টপিক কি? প্রথম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এনানসিওমার।
এনানসিওমার। সো এনানসিওমার মানে হচ্ছে, এনানসিওমার মানে কি? এনানসিওমার কথাটার মানে হচ্ছে যদি কোনো যৌগের ভিতরে, খেয়াল করো, তিনটা শর্ত আমাদের পূরণ করতে হবে, তাহলে দুইটা যৌগ এনানসিওমার হবে। খেয়াল করো, মাথায় রাখবা, দুইটা যৌগ পরস্পরের এনানসিওমার হবে যদি, ঠিক আছে, নাম্বার 1 প্রথম শর্ত কাইরাল কার্বন থাকে, যদি কাইরাল কার্বন থাকে তাহলে পরস্পরের এনানসিওমার হবে। 2 নাম্বার হচ্ছে যদি দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে কাইরাল কার্বন হতে হবে। 2 নাম্বার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, খেয়াল করো, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার অউপরিস্থাপনীয় হতে হবে, অউপরিস্থাপনীয় হতে হবে, ঠিক আছে। তো এই তিনটা শর্ত যদি মানে, তাহলে সে পরস্পরের এনানসিওমার হবে। এইটাও মানতে হবে, এটাও মানতে হবে, এটাও মানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তিনটা শর্ত পরস্পর মানে এরকম যৌগ কারা? আমি একটা উদাহরণ দিব, একটা উদাহরণে দেখবা এনানসিওমারের উদাহরণ, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। একটা উদাহরণ দেখাবো, জাস্ট একটা উদাহরণেই তোমার একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, সো একটা উদাহরণে আমরা, খেয়াল করো, পরস্পরের এনানসিওমার বোঝানোর জন্য ওই আগের উদাহরণে যদি আমি দেখাই তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। কি? খেয়াল করো, আমরা এখানে একটা কার্বন নিলাম, উপরে আমরা COOH নিলাম, ঠিক আছে, উপরে COOH নিলাম, নিচে CH3 নিলাম। এবার খেয়াল করো, এই সাইডে H, এই সাইডে OH নিলাম। এবার যদি আমি মাঝখানে একটা এরকম দাগ টানি, মানে এটা হচ্ছে আমাদের মিরর, তাহলে দর্পণে যে যখন প্রতিবিম্ব তৈরি হবে তখন খেয়াল করো, কার্বন উপরে COOH, নিচে CH3, এই সাইডে OH আর এই সাইডে H আসে, এই সাইডে OH, এই সাইডে H আসে। খেয়াল করলে দেখবা এইটা একটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ, এটাও একটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ। আগের উদাহরণটাই দেখাচ্ছি। তাহলে 1 নম্বর শর্ত পূরণ হয়ে গেছে। খেয়াল করো, এই যৌগটার ক্ষেত্রে 1 নম্বর শর্ত পূরণ হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যৌগের সাথে এই যৌগ কি মিরর ইমেজ? উত্তর হচ্ছে হ্যাঁ, মিরর ইমেজ। কারণ এই সাইডে যেটা বামে আছে এখানে সেটা, মানে এই সাইডে যেটা ডানে আছে এখানে সেটা বামে আছে। সাইড পরিবর্তন করছে, দিক পরিবর্তন করছে। সো দিক যদি এভাবে পরিবর্তন করে, তুমি খেয়াল করে দেখবা, আয়নার সামনে এভাবে দাঁড়াবা, আয়নার সামনে এভাবে দাঁড়াইলে তোমার দিকে মুখ করে যে থাকবে, তার ডান হাত আর তোমার বাম হাত একই দিকে থাকবে, ঠিক আছে, তার ডান হাত তোমার বাম হাতের দিকে থাকবে, তো তোমার বাম সাইডে তার ডান সাইড থাকবে। তো এই যে পরস্পর দিক পরিবর্তন করে, এই দিক পরিবর্তনের কারণে আমরা এখানে বলতে পারবো দর্পণ প্রতিবিম্ব। লাইক এরকম যে যদি আমরা আয়নার সামনে এই 5 আঙুল এইভাবে ধরি, তাহলে আয়নার ভিতর এরকম দেখা যাবে। সো খেয়াল করো তো, এইটা যেই দিকে আছে এটা ঠিক তার অপোজিট দিকে আছে না? এখন দেখো, এইটাকে তুমি যদি এরকম সোজা করে, মানে এই বিম্বটাকে এভাবে সোজা করে পরস্পরের উপরে এভাবে বসবে বলো তো? এই যে বসলো না, এইটাকে বলা হচ্ছে অউপরিস্থাপনীয়, মানে একজনের উপর আরেকজনকে স্থাপন হয় না। এটাকে বলে অউপরিস্থাপনীয়, মানে একজনের উপর আরেকজনের স্থাপন হয় না। মানে এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত, একজন আরেকজনের মিরর ইমেজ। এটাকে যদি সোজা করে এভাবে পরস্পরের উপরে বসাই, তাহলে একজন আরেকজনের উপর স্থাপনীয় হয় না, এই জন্য এটাকে বলি আমরা অউপরিস্থাপনীয়। তার মানে আমরা এইটাকে ধরে নিয়ে যদি এর উপরে বসাই, এইটাকে ধরে নিয়ে যদি এখন আমি এর উপরে বসাই, দেখো এইটা এই সাইডে চলে আসবে, এটা এই সাইডে চলে আসবে, উপর নিচে মিলবে, বাট ডানে বামে মিলবে না। ওই সামনের যে ইমেজ, তাকে তুমি যদি ধরে নিয়ে আমার উপর বসানোর চেষ্টা করো, উপর নিচে মিলবে, বাট ডান হাত বাম হাত মিলবে না। সো দেখো, তাহলে প্রথমে কাইরাল কার্বন মিলছে, দর্পণ প্রতিবিম্ব মিলছে, অপরিস্থাপনীয় এই শর্তটাও ফিল আপ হয়েছে। যদি দুইটা যৌগ পরস্পর এই 3টা শর্ত ফিল আপ করে, তখন এই দুইটা যৌগকে পরস্পরের এনানসিওমার বলে। পরস্পরের এনানসিওমার কি বলে? পরস্পরের এনানসিওমার। এই দুইটা যৌগকে বলে হচ্ছে পরস্পরের এনানসিওমার। তাহলে কোনো দুইটা যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, তখন তারা দুইজন পরস্পরের এনানসিওমার।
ওকে, পরস্পরের এনানসিওমার। এবার খেয়াল করো, এই পরস্পরের এনানসিওমার যেই দুইটা যৌগ নিলাম, এমন যদি ঘটে এই যৌগের 1 মোল নিছো, এই যৌগের 1 মোল নিছো আর এই যৌগের 1 মোল নিছো, দুই যৌগের 2 মোল নিছো। এখন তুমি জানো এইটা লাইটকে ডান দিকে ঘোরায় আর এটা লাইটকে বাম দিকে ঘোরায়। এ লাইটকে +2.24 দিকে ঘোরায়, এ লাইটকে -2.24 দিকে ঘোরায়। এখন তুমি যেটা করবা, এই দুইটা যৌগের সমমোলার নিবা। সমমোলার মানে কি? সমান মোল। সমমোলার নিবা, নিয়ে তাকে মিশ্রণ করবা। তাকে কি করবা? মিশ্রণ করবা। মানে একটা পাত্র নিবা, এই পাত্রের ভিতরে এই যৌগটাও দিবা 1 মোল, এই যৌগটাও দিবা 1 মোল। তাহলে দুইটা যৌগের সমমোলার মিশ্রণ করবা। দুইটা যৌগের সমমোলার মিশ্রণকে, খেয়াল করো, দুইটা যৌগের সমমোলার মিশ্রণকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ। কি বলে? রেসিমিক। মাথায় রাখবো, এটার নাম রেসিমিক মিশ্রণ। তাহলে দেখো, দুইটা যৌগ নিছি, সেই দুইটা যৌগের সমমোলার নিছি, সমান মোল। এই যৌগ আর এই যৌগ, দুইটা যৌগের সমান মোল, সমমোলার। এই সমমোলার মিশ্রণকে আমরা বলছি হচ্ছে রেসিমিক মিশ্রণ। কি বলছি? দুইটা যৌগের সমমোলার মিশ্রণকে আমরা বলছি হচ্ছে রেসিমিক মিশ্রণ। তাহলে যখন আমরা দুইটা যৌগের সমমোলার মিশ্রণ নিছি, সেটা রেসিমিক মিশ্রণ। এবার খেয়াল করো তো, একটা রেসিমিক মিশ্রণে ডান দিকে ঘোরায় এরকম যৌগ আছে, বাম দিকে ঘোরায় এরকম যৌগ আছে। সো যে ডান দিকে ঘোরালো, ডান দিকে ঘোরালো সে লাইটকে ডান দিকে ঘোরাই দিল, যে বাম দিকে ঘোরালো সে বাম দিকে ঘোরাই দিল। তাহলে একটা +2.24 ঘুরাইছে, আরেকটা -2.24 ঘুরাইছে, পরস্পর কাটাকাটি হয়ে যায়, 0 ডিগ্রি হয়ে যায় না? তাহলে রেসিভিং মিশ্রণটা যে মিশ্রণ, এই মিশ্রণে আলো 0 ডিগ্রি ঘোরে, 0 ডিগ্রি ঘুরলে এই মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। কি হয়ে যায়? আলোক নিষ্ক্রিয়। তাহলে রেসিমিক মিশ্রণ এমন একটা যৌগ যেই যৌগটা আলোক নিষ্ক্রিয়। রেসিমিক মিশ্রণ এমন একটা যৌগ যেই যৌগ হচ্ছে আমাদের আলোক নিষ্ক্রিয়। বুঝতে পারছো? তাহলে দেখো, রেসিমিক মিশ্রণ এমন একটা যৌগ যেটা হচ্ছে আমাদের আলোক নিষ্ক্রিয়। তাহলে আমরা দেখলাম যেখানে আমাদের দুইটা যৌগ পরস্পরের এনানসিওমার। এনানসিওমার বলতে বোঝাচ্ছে একটা যৌগের হচ্ছে কাইরাল কার্বন থাকবে, দর্পণ প্রতিবিম্ব থাকবে, অপরস্থাপনীয় হবে। তিনটা শর্ত মানলে তারা পরস্পরের এনানসিওমার। দুইটা এনানসিওমারের সমমোলার, কথাটা মাথায় রাখবা, সমমোলার মানে সমান মোলার মিশ্রণ যদি আমি করি, সেই মিশ্রণকে বলা হবে রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণটা কি হবে? আলোক নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ একজন ডান দিকে ঘোরায়, একজন বাম দিকে ঘোরায়। দুইজন যখন ঘোরাবে তখন সে 0 ডিগ্রি ঘোরাবে, লাইটকে আর কোনো দিকে যাইতে দিবে না। ওকে, এই হচ্ছে আমাদের রেসিমিক মিশ্রণ এবং তোমার হচ্ছে ইয়ার কাহিনী গেল, এনানসিওমারের কাহিনী গেল। এবার খেয়াল করো, আমাদের আরেকটা যৌগ হবে, সেই যৌগটার নাম হবে হচ্ছে ডায়াস্টেরিওমার। আরেকটা যৌগ আছে, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার, এটার দিকে একটু মাথায় রাখবো, এটার নাম হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার যৌগটার মানে কি? খেয়াল করো, যদি কোনো যৌগ কাইরাল কার্বন বিশিষ্ট হয়, কাইরাল কার্বন বিশিষ্ট, ঠিক আছে? এবার খেয়াল করো, পরস্পরের অপরস্থাপনীয়, তো কাইরাল কার্বন বিশিষ্ট অপরস্থাপনীয়। 3 নাম্বার, দর্পণ প্রতিবিম্ব হবে না। খেয়াল করো, আগে আমাদের বলছিলাম 3 নাম্বার শর্ত দর্পণ প্রতিবিম্ব, এখন বলছে অপরস্থাপনীয় এবং দর্পণ প্রতিবিম্ব না হলে তখন আমরা বলতে পারবো এরা পরস্পরের কি? ডায়াস্টেরিওমার। এরা পরস্পরের কি? ডায়াস্টেরিওমার। ব্যাপারটা কেমন একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করো, একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আমাদের কাছে ধরো এরকম একটা যৌগ আছে COOH ওকে, এই সাইডে ধরো H আছে, এখানে H আছে, এখানে OH আছে, এখানে OH আছে। এবার চিন্তা করো, এই যৌগটার ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব যদি আমি বানাই, তাহলে ঠিক এর দর্পণ প্রতিবিম্ব যৌগ কে হবে? এখানে আমার একটা কার্বন থাকবে, উপরে COOH থাকবে, খেয়াল করো, C, নিচে আমরা CH3 নিব, এই দুইটা OH একটা এই সাইডে চলে আসবে, একটা এই সাইডে চলে আসবে, এই দুইটা H একটা এই সাইডে চলে আসবে, একটা এই সাইডে চলে আসবে। তাহলে এই যৌগ আর এই যৌগ কি? পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। খেয়াল করো, এই কার্বনটা কাইরাল কার্বন। কেন কাইরাল কার্বন? এই হাত এবং এই হাতে ভিন্ন যৌগ আছে, এইটাও কাইরাল কার্বন, ওইটাও কাইরাল কার্বন, মানে এখানে কাইরাল কার্বন আছে।
কাইরাল কার্বন নিয়ে সমস্যা নেই, কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বনের পাশাপাশি এরা দর্পণ প্রতিবিম্ব, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। আবার এখানে তুমি যদি এই যৌগটাকে তুলে নিয়ে এর উপরে বসাও তাহলে অপ্রস্থাপনীয়, মানে এই যৌগটার এই যৌগটা, এটাকে যদি এ যৌগ বলি আর এটাকে যদি বি যৌগ বলি, এ এবং বি তিনটাই মানতেছে, তার মানে এরা দুইজন পরস্পরের এনানসিওমার। বাট যদি এরকম হতো, যৌগটা যদি এরকম হতো তাহলে কি হতো দেখো তো, যৌগটা যদি এরকম হতো যে আমার এখানে কার্বন আছে, উপরে COOH, ওকে, নিচে কার্বন কার্বন, এখানে আমার CH3 আছে। এবার মাঝখানে যে চারটা হাত, খেয়াল করো মাঝখানে তিনটা হাত হয়ে গেছে, সরি একটা হাত কম হবে, মাঝখানে যে দুইটা হাত আমার, এই দুইটা হাতে যদি একটু খেয়াল করো, এই দুইটা হাতে একটু খেয়াল করো, এই OH-টা এই সাইডে আসছে, OH দিলাম, এখানে দিলাম হাইড্রোজেন, তাহলে OH এই সাইডে, H ওই সাইডে। এবার যদি খেয়াল করি এই OH-টা যেদিকে ছিল ওই দিকেই আছে, এই হাইড্রোজেনটা এদিকে গেছে, খেয়াল করো তো। এখন কিন্তু আমাদের এই যে ডান সাইড আর বাম সাইডের পরিপূর্ণ চেঞ্জ হয় নাই, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হয়েছে, পরিপূর্ণ চেঞ্জ হয় নাই, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হয়েছে। খেয়াল করো এই টোটাল অংশটা চেঞ্জ হয় নাই, শুধুমাত্র OH চেঞ্জ হয়েছে। শুধুমাত্র OH চেঞ্জ হলে এইটা আর এইটা কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব আর হয়? এইটা যদি তুমি সি বলো, এ আর সি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কি আর হয়? উত্তর হচ্ছে না, হয় না, দর্পণ প্রতিবিম্ব হয় না। বাট তুমি যদি চিন্তা করো এই টোটালটাকে ধরে নিয়ে এর উপর বসাবা, তাহলে দেখবা একটা আরেকটার উপর বসবে না, মানে অপ্রস্থাপনীয় হবে। তাহলে দেখবা একটা আরেকটার উপর বসবে না, মানে অপ্রস্থাপনীয় হবে, মানে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, আবার দেখো জিনিসটা কি অপ্রস্থাপনীয়। তাহলে দেখো এইটা মানতেছে, এইটা মানতেছে, এইটা মানতেছে, এইটা মানতেছে, আর এখানে দর্পণ প্রতিবিম্বর ব্যাপার যেটা ছিল, এই দর্পণ প্রতিবিম্বটা মানতেছে না। যদি দর্পণ প্রতিবিম্ব না হয় তাহলে এই তিনটা শর্তে আমরা এটাকে বলতে পারবো ডায়াস্টেরিওমার। তাহলে দেখো এই যৌগটা এই যৌগের ডায়াস্টেরিওমার। তাহলে দেখো এ এবং সি পরস্পরের ডায়াস্টেরিওমার, বি এবং সি পরস্পরের ডায়াস্টেরিওমার, এ এবং বি পরস্পরের এনানসিওমার। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এবার একটা সহজে বুঝাই, একদম সহজে বুঝাই। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি এবং তোমার যমজ ভাই এবং তোমার একটা খালাতো ভাই, চিন্তা করো তুমি এবং তোমার যমজ ভাই একই রকম দেখতে হবে না, আর তোমার খালাতো ভাই কি ভিন্ন রকম দেখতে হবে? তুমি এবং তোমার যমজ ভাই যেহেতু একই রকম দেখতে, দুজন পরস্পরের মিরর ইমেজ তৈরি করে, তাহলে তোমরা দুজন পরস্পরের এনানসিওমার। কিন্তু চিন্তা করো তোমার সাথে তোমার খালাতো ভাই মিরর ইমেজ তৈরি করে? উত্তর হচ্ছে না। তাহলে তোমরা পরস্পরের ডায়াস্টেরিওমার। তোমার যমজ ভাই এবং তোমার খালাতো ভাই পরস্পরের কি? ডায়াস্টেরিওমার। কিন্তু তোমরা দুইজন পরস্পরের এনানসিওমার। ক্লিয়ার হয়েছে? এবার এবার আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসো এখান থেকে আরেকটা টপিক পড়বো। এই টপিকটাকে বলে হচ্ছে মেসোযৌগ। কি বলে? টপিকটাকে বলে হচ্ছে মেসোযৌগ। মেসোযৌগ, মেসোযৌগ ব্যাপারটা কি? যদি কখনো আমরা কোনো যৌগকে এরকম পাই, দেখা যাবে যে একই যৌগের ভিতরে, একই যৌগের ভিতরে যদি এরকম হয়, ধরো যৌগটা এরকম ভাবে আছে, একই যৌগের ভিতরে এখানে OH আছে, এখানে OH আছে, এখানে H আছে, এখানে H আছে, ঠিক আছে? সো একই যৌগের ভিতরে তুমি যদি মাঝখান দিয়ে কাটো, এরকম মাঝখান দিয়ে কাটো, মাঝখান দিয়ে কাটলে খেয়াল করো এই দেখ একই যৌগ, একই যৌগের মাঝখান দিয়ে কাটছি, কাটলে খেয়াল করো উপরের অংশ নিচের অংশের সাথে হুবহু মিলে যায়, উপরের অংশ আর নিচের অংশ হুবহু মিলে যায় মাঝখান দিয়ে কাটলে। একটাই যৌগের ভিতরে উপরের অংশ আর নিচের অংশ যদি হুবহু মিলে যায় এবং উপরের অংশকে তুমি যদি নিচের অংশের সাথে বসাইতে পারো, তাহলে ব্যাপারটা যেটা ঘটে, উপরের অংশ তোমার ডি হয়, ডি হয় মানে ডেক্সট্রো হয়, উপরের অংশ ডেক্সট্রো হয়, আর নিচের অংশ যেটা আছে এইটা লেভো হয়, ঠিক আছে? একটা ডেক্সট্রো হয় একটা লেভো হয়, মানে একটা অংশ আলোকে ডান দিকে ঘোরায় আর একটা অংশ আলোকে বাম দিকে ঘোরায়। এই ধরনের যৌগ যেটা আছে, এই ধরনের যৌগকে আমরা বলি হচ্ছে মেসোযৌগ। এই ধরনের যৌগ কি কি বলি? মেসোযৌগ। আর এই যৌগের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এরাও আলোক নিষ্ক্রিয় হবে, এরাও আলোক নিষ্ক্রিয় হয়, এরাও আলোক নিষ্ক্রিয় হয়, এটা মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল সমানুতা থেকে যতগুলা পার্ট ছিল সবগুলো আমরা কভার করলাম। এই হচ্ছে টোটাল সমানুতা পার্ট। এখন তুমি আমাকে বলো যে এই পর্যন্ত তোমার একদম A to Z ক্লিয়ার হয়েছে কিনা, A to Z ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হইলে আমরা পরের পার্টে যাব। ওকে, সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় এখন আমরা হচ্ছে পরের পার্টে যাব। তো পরের পার্ট কি? আমরা এখন এর পরের যে অংশটা আছে সে অংশে যাব। এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে বন্ধন বিভাজন
এবং বিকারক, ঠিক আছে, বন্ধন বিভাজন এবং বিকারক, এই পার্টটা আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে প্রথমে আমরা যেটা এখান থেকে ফোকাস করব সেটা হচ্ছে বন্ধন বিভাজন, এই পার্টটাতে ফোকাস করব, বন্ধন বিভাজন। সো প্রথমেই তুমি হেডলাইন দাও বন্ধন বিভাজন, বন্ধন বিভাজন এইটাতে হেডলাইন দাও, এবং মাথায় রাখতে হবে যে বন্ধন বিভাজন এইটা দুই ভাগে বিভক্ত। এটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটাকে আমরা বলি হচ্ছে সুষম বিভাজন, সুষম বিভাজন, আরেকটাকে আমরা বলি হচ্ছে বিষম বিভাজন। এখন বন্ধন বিভাজন মানে হচ্ছে বন্ধন ভেঙে ফেলা, বন্ধন ভাঙা। বন্ধন ভাঙা দুই প্রকার, একটা হচ্ছে সুষম বিভাজন, একটা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজন এইটার ইংলিশ হচ্ছে হোমোলাইসিস, হোমোলাইসিস, হোমোলাইসিস। আর বিষম বিভাজন এইটার বাংলা হচ্ছে হেটারোলাইসিস, ডিসোসিয়েশন, হেটারোলাইসিস, ঠিক আছে। তো একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে হেটারো। তো হোমোলাইসিস হেটারোলাইসিস দুইটার মানে কি, আমরা একটু মানে বোঝার চেষ্টা করি, মানে বোঝার চেষ্টা করি। খেয়াল করো, ধরো আমাদের একটা ক্লোরিন এবং ক্লোরিন সমযোজী বন্ধন গঠন করে আছে, ক্লোরিন এবং ক্লোরিন সমযোজী বন্ধন গঠন করে আছে। আমরা যদি এখন চিন্তা করি এইটার মাঝখান দিয়ে সমান ভাগে ভাঙবো, সমান ভাগে ভাঙবো, তাহলে কি হবে জানো? ক্লোরিন তার নিজের ইলেকট্রনকে নিয়ে এসে ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি করবে, এই সাইডের ক্লোরিন তার নিজের ইলেকট্রনকে নিয়ে এসে ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি করবে। তো দুইটা ক্লোরিন তার নিজস্ব ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে, দুইটা ক্লোরিন তার নিজস্ব ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যে ক্লোরিন ফ্রি রেডিকাল, ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি করলো। এই যে ক্লোরিন ফ্রি রেডিকাল, ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি করলো, মানে হোমোলাইসিস বিভাজনে যে যার মতো সমান ভাগে ভেঙে আমাদের এখানে সুষম বিভাজনে তৈরি করে হচ্ছে ফ্রি রেডিকাল, তৈরি কি করে? ফ্রি রেডিকাল। এইটাকে বলি আমরা হোমোলাইসিস। তাহলে হোমোলাইসিস করার পরে আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে ফ্রি রেডিকাল, ঠিক আছে। এবার আমরা একটু হেটারোলাইসিসের দিকে চিন্তা করি। ধরো একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে আছে। এখন যদি এমন হয় যে এই ক্লোরিন সবগুলো ইলেকট্রনকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, তাহলে এই ক্লোরিনের কাছে আর কোনো ইলেকট্রন থাকছে না। তো যদি না থাকে তখন এ ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস, আর এ ইলেকট্রনকে গ্রহণ করে মাইনাসে পরিণত হয়। তাহলে দেখো এইটাকে বলতেছি আমরা হেটারোলাইসিস ডিসোসিয়েশন। হেটারোলাইসিস ডিসোসিয়েশনে যদি আমরা ভাঙি তাহলে একটা প্লাস একটা মাইনাস পাচ্ছি। তো আমরা এখান থেকে বলতে পারি হেটারোলাইসিস যারা, হেটারোলাইসিস ডিসোসিয়েশনে আমরা ক্যাটায়ন পাবো এবং অ্যানায়ন পাবো। তো এখানে যেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন, এটাকে বলে হচ্ছে কার্বোনিয়াম আয়ন, কার্বোনিয়াম আয়ন, কার্বোনিয়াম আয়ন বা ক্যাটায়ন, ঠিক আছে, কার্বোনিয়াম আয়ন। আরেকটাকে পাবো আমরা অ্যানায়ন, অ্যানায়ন মানে হচ্ছে কার্বান আয়ন, কার্বান আয়ন মানে নেগেটিভ আয়ন, বা এটাকে আমি সোজা কথায় বলতে পারবো অ্যানায়ন। তাহলে একটা হচ্ছে আমাদের কার্বোনিয়াম আয়ন বা পজিটিভ আয়ন, আরেকটা হচ্ছে কার্বান আয়ন বা অ্যানায়ন বা নেগেটিভ আয়ন। তাহলে দেখো আমরা দুই ধরনের বিভাজন পাইলাম, একটা হচ্ছে হোমোলাইসিস, হেটারোলাইসিস। হোমোলাইসিস বিভাজন যেটা, এটাতে ফ্রি রেডিকাল তৈরি হয়, ফ্রি রেডিকাল তৈরি হয়। হেটারোলাইসিস বিভাজন যেটা, এটাতে কার্বোনিয়াম আয়ন এবং কার্বোক্যাটায়ন এটা তৈরি হয়। তাহলে একটা হচ্ছে হোমোলাইসিস, আরেকটা কি হেটারোলাইসিস। দুইটা জিনিসের ভিতরে পার্থক্য বুঝতে পারছি কিনা? ওকে, দুইটা জিনিসের ভিতরে পার্থক্য আমাদের ক্লিয়ার আসলো কিনা? পার্থক্য যদি বুঝতে পারি ক্লিয়ারলি, তাহলে আমরা এই পর্যন্ত একদম 100% ক্লিয়ার। ওকে, এবার আসবো যে আমরা কার্বোনিয়াম আয়ন, ফ্রি রেডিকাল, কার্বন আয়ন, এইগুলার আলাদা আলাদা বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। সো দেখো, এইটা প্রথমে যারা পড়ে তাদের কাছে অনেক কঠিন লাগে, কঠিন লাগে। আমি তোমাকে একদম সহজ করে বুঝাই মনে রাখাবো, ঠিক আছে, একদম সহজ করে বুঝাই। খেয়াল করো, এখানে আমাদের আর দুইটা টার্ম বোঝা লাগবে। একটা হচ্ছে স্থায়িত্ব, স্থায়িত্ব, যেটার ইংলিশ হচ্ছে স্টেবিলিটি, স্টেবিলিটি, ঠিক আছে। আরেকটা হচ্ছে সক্রিয়তা, সক্রিয়তা, যেটার ইংলিশ হচ্ছে রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি। তো খেয়াল করো, একটা হচ্ছে স্থায়িত্ব বা স্টেবিলিটি, আর একটা হচ্ছে সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি। তো প্রথমে আমরা স্থায়িত্ব ব্যাপারটা বোঝার চেষ্টা করি। স্থায়িত্ব মানে হচ্ছে একটা যৌগ কতটুকু স্থায়ী, একে স্থায়িত্ব বলে। একটা যৌগ কতটুকু স্থায়ী, একে আমরা বলবো হচ্ছে স্থায়িত্ব। মানে ধরো কোন একটা যৌগের স্টেবিলিটি মানে বোঝায় সে কতটুকু স্থায়ী, মানে সে কত বিক্রিয়া না করতে আগ্রহী, বিক্রিয়া করতে আগ্রহী না,
বিক্রিয়া কত না করতে আগ্রহী সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেবিলিটি। আর সক্রিয়তা মানে হচ্ছে সে কত বেশি বিক্রিয়া করতে আগ্রহী, সে কত দ্রুত বিক্রিয়া করবে, এইটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। তাহলে একটা হচ্ছে স্টেবিলিটি আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। কত দ্রুত বিক্রিয়া করতে আগ্রহী, কত দেরিতে বিক্রিয়া করতে আগ্রহী, কত দ্রুত কত দেরিতে, রিঅ্যাক্টিভিটি স্টেবিলিটি, রিঅ্যাক্টিভিটি স্টেবিলিটি, এই দুইটা মাথায় রাখতে হবে। এখন দেখো এই দুইটা মাথায় রাখার পরে আমরা যেটা করব, আমরা এখন এক একটা যৌগ সম্পর্কে পড়াশোনা করব। যেমন ধরো ফ্রি রেডিকাল নিয়ে যদি আমরা পড়াশোনা করি, প্রথমে আসি ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকালের বৈশিষ্ট্য আছে কিছু, আমরা যদি ফ্রি রেডিকালের বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করি, ফ্রি রেডিকালের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এ খুব ক্ষণস্থায়ী। এ খুব কি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে খুব কম সময় আগের বা নিজের অবস্থানে থাকে, বা ফ্রি রেডিকাল অবস্থানে থাকে খুব কম সময়, মানে খুব কম সময়। আচ্ছা, বা অল্প স্থায়ী, ক্ষণস্থায়ী বা অল্প স্থায়ী, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অধিক সক্রিয়, অধিক সক্রিয়, ঠিক আছে, বা দ্রুত বিক্রিয়ায় অংশ নেয়, দ্রুত বিক্রিয়ায় অংশ নেয়। ওকে, দ্রুত বিক্রিয়ায় অংশ নেয়, অংশ নেয়। ওকে, তো এবার প্রশ্ন হচ্ছে কারা কারা হচ্ছে আমাদের ফ্রি রেডিকাল। তো ধরো আমাদের এমন হইতে পারে মিথাইল ফ্রি রেডিকাল, এমন হইতে পারে ইথাইল ফ্রি রেডিকাল, হইতে পারে কিনা বলো, ইথাইল ফ্রি রেডিকাল, এমন হইতে পারে ক্লোরিন ফ্রি রেডিকাল, ব্রোমিন ফ্রি রেডিকাল, আয়োডিন ফ্রি রেডিকাল। এগুলো হচ্ছে ফ্রি রেডিকাল, মানে মুক্তমূলক অংশ, বা হচ্ছে তোমার নিজের ইলেকট্রন থাকা অবস্থায় যে সক্রিয় যৌগ, এরা হচ্ছে আমার ফ্রি রেডিকাল আকারে থাকে। তো এই হচ্ছে আমাদের ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকাল কারা, এগুলো হচ্ছে আমাদের ফ্রি রেডিকাল। তো এই হচ্ছে আমাদের ফ্রি রেডিকালের যে বেসিক ধারণাটা সেটা। এবার আসো এই ফ্রি রেডিকাল যেটা আছে, এই ফ্রি রেডিকালের ক্ষেত্রে প্রশ্ন আসবে হচ্ছে সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বের ক্রম। সক্রিয়তার ক্রম বা স্থায়িত্বের ক্রমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ডিগ্রি, কথাটা মাথায় রাখতে হবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ঠিক আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। সো ডিগ্রি নিয়ে আমরা সামনে আরো ডিটেল ধারণা পড়ব। এখন আমরা জাস্ট কয়েকটা বেসিক, তোমার কি বলো এটাকে, নিমোনিক মনে রাখবো। নিমোনিক মানে হচ্ছে মনে রাখার টেকনিক মনে রাখবো। সো আমার সাথে সাথে মনে রাখার টেকনিক শিখো, খেয়াল করো। মনে রাখার টেকনিক হচ্ছে, খেয়াল করবা, এইটা ফ্রি রেডিকালের ক্ষেত্রে মনে রাখার টেকনিক হচ্ছে এফ সি এস। খেয়াল করো, এফ সি এস, এফ সি এস, এসিএস না কিন্তু এফ সি এস, ঠিক আছে, এফ সি এস। এরপরে মাথায় রাখবা 1 2 3, এই জন্য শুরু হবে 3 2 1, ঠিক আছে। এই যে নিমোনিক, এটা মাথায় রাখবা, FCS 3 2 1। এখন প্রশ্ন হচ্ছে FCS মানে কি, খেয়াল করো। এই F মানে হচ্ছে ফ্রি রেডিকাল, F মানে হচ্ছে ফ্রি রেডিকাল, ওকে, F মানে ফ্রি রেডিকাল। C মানে হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কোনটা বলো তো? ক্যাটায়ন মানে ওই যে আগে যেটা দেখলাম না, কার্বনিয়াম আয়ন, যেটা দেখলাম না, কার্বনিয়াম আয়ন বা প্লাস আয়ন। তাহলে খেয়াল করো, প্লাস আয়ন আর কার্বনিয়াম আয়ন, প্লাস আয়ন বা কার্বনিয়াম আয়ন আর ফ্রি রেডিকাল, এগুলো একই রকম আচরণ করে। তো কার্বনিয়াম আয়ন বা ফ্রি রেডিকাল, এই যে দুইটা, এরা সবাই এসতে স্টেবিলিটি দেখায়, স্টেবিলিটি দেখায় সবচেয়ে বেশি 3 ডিগ্রিতে, তারপর 2 ডিগ্রিতে, তারপরে 1 ডিগ্রিতে, এরপরে হচ্ছে মিথাইল মূলকে, এরপরে হচ্ছে মিথাইল মূলকে। তাহলে খেয়াল করো, এইগুলার ক্ষেত্রে ফ্রি রেডিকাল, কার্বনিয়াম আয়ন, এইগুলার ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার, আমি যদি দেখি স্টেবিলিটি অর্ডার, এইটা যদি আমি দেখি, মনে রাখার উপায় কি, FCS 3 2 1। তাহলে স্টেবিলিটি সবচেয়ে বেশি কার? 3 ডিগ্রিতে স্টেবিলিটি বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপরে মিথাইল। তাহলে স্টেবিলিটি যদি এটা হয়, তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? মাথায় রাখতে হবে স্টেবিলিটি এবং রিঅ্যাক্টিভিটি একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার কি বিপরীত। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার ঠিক এর উল্টা হবে। মিথাইল মূলকে রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তারপরে আসবে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। সো আমরা এই স্টেবিলিটিটা আমাদের এইভাবে মনে থাকে না, হ্যাঁ, কার জন্য কি হবে মনে থাকে না, এটা মনে রাখার জন্য এইটা একদম আমার টেকনিক, হ্যাঁ, এইভাবে আমি মনে রাখি, এভাবে আমি মনে রাখি। এখন ধরো প্রায় 3টা ব্যাচকে এভাবে পড়াচ্ছি, পড়ানোর পরে এখন অনেক স্টুডেন্ট এটা শিখে গেছে। না হলে এটা একদম নিতান্তই আমার টেকনিক। এই যে জিনিসটা আমি তোমাকে শেখালাম না, এটা একদম আমার টেকনিক, হ্যাঁ, আমি এইভাবে নিজে মনে রাখি।
সো কি হবে, স্টেবিলিটি মনে রাখবা এটা, রিঅ্যাক্টিভিটি মনে রাখবা এটা। মনে রাখার উপায় কি, FCS, F তে ফ্রি রেডিক্যাল, C তে ক্যাটায়ন, S তে স্টেবিলিটি। ফ্রি রেডিক্যাল এবং ক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে স্টেবিলিটি 3 to 1 মিথাইল। বইতে দেখবে অনেক জটিল করে লেখা আছে, মনেও থাকে না। তো তুমি এইটা আমার সাথে সাথে আমি যেটা নোট করে দিলাম, এখান থেকে পড়ার পরে তারপরে যে তুমি কি করবা, তুমি হচ্ছে যে বইতে যে একটু রিডিং পড়বা, এই টপিকটা বন্ধন বিভাজনের টপিকটা রিডিং পড়বা। ওকে, এবার আসো এখান থেকে আমি আরেকটা স্লাইড নিয়ে আরেকটা জিনিস দেখাবো। তাহলে এবার আমরা যদি অ্যানায়নের ক্ষেত্রে দেখি, অ্যানায়নের ক্ষেত্রে ক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যাল তো দেখলাম, অ্যানায়নের ক্ষেত্রে কি হবে মাথায় রাখতে হবে। অ্যানায়নের ক্ষেত্রে আমাদের অর্ডার হচ্ছে AS, যেমন FCS যদি 3 to 1 হয়, AS হবে হচ্ছে 1 2 3, এইটা হবে AS এর ক্ষেত্রে। AS এর ক্ষেত্রে ক্রোম। এখন প্রশ্ন হচ্ছে AS মানে কি, A তে অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন, আর S তে কি, S তে হচ্ছে স্টেবিলিটি। তাহলে নেগেটিভ আয়নের ক্ষেত্রে স্টেবিলিটি কত, 1 2 3। তার মানে স্টেবিলিটি অর্ডার যদি দেখি আমরা নেগেটিভ আয়নের ক্ষেত্রে, স্টেবিলিটি অর্ডার এটা কত আসবে, স্টেবিলিটি অর্ডার 1 2 3 দিয়ে যেহেতু শুরু, তাহলে 1 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। 1 ডিগ্রিও আগে আসে হচ্ছে মিথাইলমূলক। এখন তুমি বলবা ভাই 1 ডিগ্রি কি, 2 ডিগ্রি কি, মিথাইলমূলক কি, এগুলো তো জানি না। এগুলো আমরা সামনে যে ক্লাসগুলো আসবে সেগুলোতে একদম ডিটেল শিখবো, প্যারা নাই। 1 2 3 ডিগ্রি সম্পর্কে আমরা সামনের ক্লাসগুলোতে একদম ডিটেল শিখবো, কোনো প্যারা নাই। ওকে, সো আশা করি ক্লিয়ার হবে। আচ্ছা, ডিগ্রি কি জিজ্ঞেস করছে, ডিগ্রি আমরা সামনে ডিটেল শিখবো, প্যারা নাই। আমরা আজকের ক্লাসে একদম শেষ দিকে চলে আসছি। সো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস ছিল। ডিগ্রি নিয়ে আমরা সামনে ডিটেল কথা বলবো। এই দেখো, এই ক্লাসে কিন্তু বিকারক একটা টপিক ছিল, বিকারক আলাদা একটা জিনিস। বিকারক নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আগে বিকারক নিয়ে কথা বলে নিব, তারপরে আমরা ডিগ্রি সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে কথা বলবো। আপাতত তুমি খালি এই যেই ফরম্যাটটা তোমাকে শেখাইছি, ফরম্যাটটা মনে রাখো। তো তোমরা হচ্ছে নিয়মিত পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ তোমাদের সাথে হচ্ছে যে নেক্সট ক্লাসগুলোতে আরো বিস্তারিত কথাবার্তা হবে। আজকের ক্লাসে যেই টপিকগুলো আমি তোমাকে পড়ালাম, এই টপিকগুলোর কোনো অংশ কিচ্ছু তুমি বাদ দিবা না, কেমন, কোনো অংশ কিচ্ছু বাদ দিবা না। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে তোমাদের সাথে বাকি সব জিনিসপত্র নিয়ে কথা হবে। তোমরা নিয়মিত পড়াশোনা করে যাও, যা আজকে শেখাইছি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।